মেন্টালের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম বিডিএস এডুতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তারেক অনুর তানভীর, মেন্টর বিডিএস এডু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে দ্য ডায়াফ্রাম, যে নামটা তোমরা আগেও শুনেছো। তো চলো শুরু করি। এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই এই টপিকটা শেষ হওয়ার পর আমরা কি কি জানবো, কি কি বলতে পারবো। প্রথমত আমরা ডায়াফ্রাম কাকে বলে সেটা জানতে পারবো, ডায়াফ্রাম দেখতে কেমন এবং এটা কোথায় অবস্থিত, এবং এর যে ওপেনিং গুলো আছে সেই ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে সেটা জানতে পারবো, এবং এর ফাংশন জানতে পারবো, এটা কিভাবে ইন্সপিরেশনে হেল্প করে, এই ইত্যাদি বিষয়গুলো আমরা এই টপিক শেষে জানতে পারবো। এবং এই টপিক শেষে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব আসলে মানব দেহের মধ্যে ডায়াফ্রাম কিভাবে থাকে, কিভাবে কাজ করে, সেটা তো দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমরা আগে একটু দেখে নেই যে ডায়াফ্রামটা দেখতে কেমন। আসলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ডোম শেপ একটা স্ট্রাকচার, এই জিনিসটাকে আমরা মূলত ডায়াফ্রাম বলতেছি। আর বডিতে সেটা এইভাবে অ্যাটাচ থাকে, মঞ্চের সাথে এইভাবে সেটা অ্যাটাচ থাকে, আমরা সেটা দেখতে পাচ্ছি দুইটা ছবির মধ্যে। এই থোরাসিক রিজনে, থোরাসিক আউটলেটের মধ্যে এইভাবে এটা লেগে থাকে। এই জিনিসটাকে আমরা বলছি ডায়াফ্রাম, যেটা হচ্ছে ডোম শেপ। এখন আমরা দেখলাম যে ডায়াফ্রামটা বডির কোথায় থাকে। এখন আমরা দেখি যে ডায়াফ্রাম আসলে জিনিসটা কি এবং কাকে বলে। আমরা ডায়াফ্রাম, কোন জিনিসটাকে ডায়াফ্রাম বলবো? ইট ইজ এ ডোম শেপ মাস্কুলো অ্যাপোনেউটিক পার্টিশন। এটা একটা ডোম শেপ এবং মাস্কুলো অ্যাপোনেউটিক পার্টিশন, এটা শেপটা হবে ডোম শেপ। এবং এটা একটা পার্টিশন যেটা ডিফারেন্স করবে বা সেপারেট করবে থোরাক্স এবং অ্যাবডোমিনকে, অর্থাৎ থোরাসিক রিজিয়ন এবং অ্যাবডোমিনাল রিজিয়ন, যেটা রিজিয়নকে যেটা আলাদা করবে, পার্টিশন করবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি ডায়াফ্রাম। তাহলে আমরা যদি আবার ডেফিনেশনটা দেখি একটু, ইট ইজ এ ডোম শেপড মাস্কুলো অ্যাপোনেউটিক পার্টিশন which intervenes between the thorax and abdomen. থোরাক্স বলতে আমরা বুক বোঝাচ্ছি, উপরের অংশ। অ্যাবডোমেন বলতে আমরা পেটের অংশকে বোঝাচ্ছি। তো দুইটা রিজিয়নেই কিছু ভিসেরা থাকে, যেগুলো সেগুলো যাতে মুভ করতে না পারে, অর্থাৎ থোরাক্সের ভিসেরা যাতে অ্যাবডোমেনে চলে আসতে না পারে, অ্যাবডোমেন ভিসেরা যাতে থোরাক্সে যেতে যেতে না পারে, সেই জন্য যে পার্টিশন সেটাকে আমরা বলতেছি ডায়াফ্রাম। এবং এটা দেখতে ডোম শেপ, আমরা একটু আগেই ছবির মধ্যে দেখেছি, এটা ডোম শেপ অর্থাৎ গম্বুজ শেপের মতো দেখতে। ওকে, এখন আমরা এই ডায়াফ্রামের অরিজিনটা একটু দেখে নেই যে ডায়াফ্রাম কোন জায়গা থেকে অ্যারাইজ করছে। ইট অ্যারাইজেস ফ্রম দ্য ইনার অফ দ্য থোরাসিক আউটলেট, অর্থাৎ থোরাসিক আউটলেটের ইনার সারফেস থেকে সেটা অ্যারাইজ করছে। এখন আমরা দেখতে হবে যে থোরাসিক আউটলেট জিনিসটা কি আসলে, তারপর দেন এর ইনার সারফেস জিনিসটা আসলে কোন জায়গাটাকে আমরা বলতেছি থোরাসিক আউটলেট, এবং কোন জায়গাটাকে ইনার সারফেস বলতেছি। এবং এই জায়গাটুকুকে আবার তিনটা গ্রুপ অ্যারেঞ্জ করা যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল, কোস্টাল অ্যান্ড ভার্টিব্রাল। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে ডায়াফ্রামের এক্সটার্নাল অরিজিন, ডায়াফ্রামের কোস্টাল অরিজিন অ্যান্ড ডায়াফ্রামের ভার্টিব্রাল অরিজিন। ওকে, আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে স্টার্নাম, রিবস অ্যান্ড ভার্টিব্রা, এই যে তিনটা মিলে একটা ওপেনিং তৈরি করছে, এটাকে আমরা বলছি থোরাসিক ইনলেট, এন্ড দিস ইজ দ্য থোরাসিক আউটলেট। এই থোরাসিক আউটলেটের ইনার বর্ডার থেকেই মূলত, বা ইনার সারফেস থেকেই মূলত ডায়াফ্রাম অ্যারাইজ করছে। এই থোরাসিক আউটলেট মূলত স্টার্নাম, রিবস এন্ড ভার্টিব্রা, এই তিনটা মিলেই থোরাসিক আউটলেট তৈরি হয়েছে। তো এই তিনটা জায়গা থেকেই মূলত ডায়াফ্রাম অ্যারাইজ করছে, সেই হিসাবে আমরা বলতেছি যে এক্সটার্নাল অরিজিন, কোস্টাল অরিজিন, ভার্টিব্রাল অরিজিন। আমরা একটু বিস্তারিত যদি জানি এই অরিজিন সম্পর্কে, তাহলে আমরা স্টার্নাল অরিজিনটা দেখতে পাবো যে জিপয়েড প্রসেস। আমরা স্টার্নাম আইটেম দিয়ে ফেলছি অলরেডি। আমরা জানি যে স্টার্নামে তিনটা পার্ট থাকে, মেনোবিয়াম, বডি এন্ড জিপয়েড প্রসেস। তো সেই জিপয়েড প্রসেসের ইনার সারফেস থেকে, অর্থাৎ ভিতরের অংশ থেকে মূলত ডায়াফ্রামটা অ্যারাইজ করে। এবং কোস্টালে যে জায়গা থেকে অ্যারাইজ করে সেটা হচ্ছে যে লোয়ার 6 রিবস এন্ড দেয়ার কোস্টাল কার্টিলেজ, নিচের 6টা রিবস এবং দেয়ার কোস্টাল কার্টিলেজের এই লোয়ার 6টা রিবস এবং তাদের কোস্টাল কার্টিলেজের ইনার সারফেস আছে, সেখান থেকে মূলত ডায়াফ্রাম অ্যারাইজ করে। এবং আমরা যদি আরেকটা অরিজিন আছে সেটা হচ্ছে যে ভার্টিব্রাল অরিজিন বা ভার্টিব্রাল অরিজিন অফ ডায়াফ্রাম, সেটাকে আমরা যদি বলতে চাই তাহলে এটাও আমরা তিনটা সোর্সে ভাগ করতে পারি। আমরা ইজিলি বলে দিতে পারি যে রাইট এন্ড লেফট ক্রুরা বা মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট এন্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এই তিনটা জায়গা থেকে, ভার্টিব্রাল তিনটা পার্ট থেকে মূলত ডায়াফ্রামটা অ্যারাইজ করে। তাহলে আমরা ডায়াফ্রামের অ্যারাইজটা মূলত জানতে পারলাম যে আসলে এটা কোন জায়গা থেকে অ্যারাইজ করে। এটা এক কথায় বলতে চাইলে থোরাসিক আউটলেটের ইনার বর্ডার থেকে অ্যারাইজ করে। And আমরা যদি এটার ইনসারশন দেখি যে এটা কোথায় মূলত ইনসারশন হয়, তাহলে এটা মূলত ইনসারশন আমরা এক কথা বলতে গেলে দ্য সেন্ট্রাল টেন্ডন, এটা সেন্ট্রাল টেন্ডন ইনসারশন হয়। এখন আমাদের জানতে হবে সেন্ট্রাল টেন্ডনটা আসলে জিনিসটা কি। এই যে এখান থেকে অরিজিন এদিক যাবে, এখান থেকে এই যে এদিক যাবে, অরিজিন হয়ে হয়ে এরকম করে করে চারের থেকে অরিজিন হয় এই সেন্ট্রাল টেন্ডন, ইজ দ্য সেন্ট্রাল টেন্ডন। এই যে ওপেনিং গুলো দেখতে পাচ্ছি আমরা,
এবং সেন্ট্রাল টেন্ডন দেখতে পাচ্ছি। এই সেন্ট্রাল টেন্ডনে মূলত ডায়াফ্রাম ইনসারশন হয়। ওকে, এখন আমরা দেখব ডায়াফ্রামের অরিজিন দেখলাম, ইনসারশন দেখলাম, দুটা জিনিস দেখা হইলো। এবং আমরা এখন দেখবো আমরা ডায়াফ্রামের ওপেনিং, কি কি ওপেনিং আছে ডায়াফ্রামের, এবং ওপেনিং এর সাথে কি কি স্ট্রাকচার রিলেটেড, কি কি স্ট্রাকচার ওপেনিং দিয়ে পাস করে সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা ওপেনিং গুলো দেখে নেই। ভেনা ক্যাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং এন্ড অ্যাওর্টিক ওপেনিং, তিনটা ওপেনিং ডায়াফ্রামের আছে। ওপেনিং গুলো আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে দিস ইজ দ্য অ্যাওর্টিক ওপেনিং, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাওর্টিক ওপেনিং, এন্ড দিস ইজ দ্য ভেনা ক্যাভাল ওপেনিং। এই যে কারণে এখান থেকে ইনফিউটার ভেনা ক্যাভা যায়, একটু ব্লু কালার করে দিছে ছবিতে যাতে এটা বোঝা যায় যে ভেনা ক্যাভাল ওপেনিং, ডিরেকশনে ব্লাড ক্যারি করে ইনফিউটার ভেনা ক্যাভা। এই ওপেনিং দিয়ে সে অ্যাবডোমেন থেকে ডায়াফ্রামকে ক্রস করে সে হার্টে ড্রেন করে। আচ্ছা, এরপর আছে ইসোফেজিয়াল ওপেনিং। এই যে ইসোফেজিয়াল ওপেনিং, আমরা তিনটা ওপেনিং দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডায়াফ্রাম ওপেনিং হলো তিনটা: ভেনা ক্যাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং এন্ড অ্যাওর্টিক ওপেনিং। অনেক সময় আমাদের এই সিরিয়ালটা মনে থাকে না যে আগে কোনটা হবে পরে কোনটা হবে, আমরা অনেক সময় অ্যাওর্টিক থেকে আগে মনে করি, দেন ইসোফেজিয়ালটা, ভেনা ক্যাভা, বা আমাদের একটু এলোমেলো হয়ে যায়। তো সেজন্য আমরা ছোট্ট একটা ট্রিক্স ইউজ করতে পারি। আমরা যদি ছোট দিকে তাকাই তাহলে একটা বোর্ড দেখতে পাবো, এটাকে আমরা যদি ইংলিশ লিখি, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দিস, তোমরা বলো দিস ইজ বোর্ড, BOAT, যেটার বানান। এবং আমরা যদি এই বিটাকে একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে আমরা যদি এই বিটা লিখি তাহলে BOAT বোর্ড। এই বিতে আমরা বলতেছি ভেনা ক্যাভা, ওতে বলতেছি ইসোফেজিয়াল ওপেনিং, এন্ড এতে বলতেছি অ্যাওর্টিক ওপেনিং। এই সিরিয়ালটা মনে রাখলে অনেক ক্ষেত্রেই তোমাদের হেল্পফুল হবে, অর্থাৎ এটার সাইড কি কি স্ট্রাকচার রিলেটেড এটার সাথে এই ওপেনিং দিয়ে যা মানে পাস করে, এই জিনিসগুলো তোমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারলে ইজিলি মনে রাখতে পারবে, খাতায় লিখতে পারবে। তাহলে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি যে বোর্ড অর্থাৎ ভেনা ক্যাভা, ইসোফেজিয়াল এন্ড অ্যাওর্টিক, এই তিনটা জিনিস দিয়ে, এই ছোট্ট ট্রিক্স দিয়ে আমরা এটার সিরিয়ালটা মনে রাখতে পারি। এবং আমরা দেখবো এই যে আমরা এই ফিগারটা মূলত খাতার জন্য, রিটেনের জন্য, ডায়াফ্রাম থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই ছবিটা ইউজ করব। খুবই সিম্পল একটা ছবি, ইজিলি আঁকা যাবে। আমরা শুধু ওপেনিং গুলো দেখাবো: ভেনা ক্যাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং এন্ড অ্যাওর্টিক ওপেনিং, এবং এটা কোনটা কোন বরাবর অবস্থিত, অর্থাৎ থোরাসিক 8 ভার্টেব্রা, থোরাসিক 10 এবং থোরাসিক 12, আমরা এটা দেখিয়ে দিব। ওকে, এখন আমরা ভেনা ক্যাভাল ওপেনিং সম্পর্কে একটু জানবো। আমরা বাকি ওপেনিং সম্পর্কে জানবো, আমরা শুরুতে একটু ভেনা ক্যাভাল ওপেনিং সম্পর্কে জেনে নেই যে ভেনা ক্যাভাল ওপেনিং আসলে এটার সাইট, একটা সিচুয়েশন আছে 8 থোরাসিক ভার্টেব্রা। এইটা মূলত 8 থোরাসিক ভার্টেব্রা বরাবর অবস্থান করে এবং এটা শেপ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। আমরা ওপেনিং এর সিচুয়েশন অর্থাৎ কোথায় অবস্থিত এবং শেপটা জানলাম, এবং আমরা দেখবো কি কি স্ট্রাকচার এই ভেনা ক্যাভা দিয়ে পাস করে। তো আমরা নাম দেখি বুঝতে পারতেছি ভেনা ক্যাভা মানে আমাদের একটা বডিতে যে স্ট্রাকচার আছে, ইনফিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা। এর মধ্যে ইনফিরিয়র ভেনা ক্যাভা এখান থেকে পাস হবে, দেন ফ্রেনিক নার্ভ পাস হবে, এন্ড ফিউ ভেসেলস ফ্রম লিভার। ফ্রেনিক নার্ভ এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই তিনটা জিনিস ভেনা ক্যাভা দিয়ে আমরা নাম মনে রাখতে পারতেছি, ভেনা ক্যাভা এন্ড ভেনা ক্যাভা মানে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ওকে, এখন আমরা দেখব ইফেক্ট অফ কন্ট্রাকশন, অর্থাৎ ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন এই ওপেনিং এর উপরে কি কি ইফেক্ট পড়ে। ইফেক্ট অফ কন্ট্রাকশন: when the diaphragm contract in inspiration, যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে ইন্সপিরেশনে, আমরা জানি যে ডায়াফ্রামকে প্রিন্সিপাল মাসেল অফ ইন্সপিরেশন বলা হয়, অর্থাৎ ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে ডিসেন্ট হয়, এভাবে ইন্সপিরেশন হয়, দেন এটা আবার অ্যাসেন্ড করে আবার এক্সপিরেশন হয়। তাহলে ডায়াফ্রামকে বলতেছি প্রিন্সিপাল মাসেল অফ ইন্সপিরেশন। ডায়াফ্রাম কন্ট্রাক্ট ইন ইন্সপিরেশন, ডায়াফ্রাম ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্ট করে ডিসেন্ড করে, এন্ড ভেনাগল ওপেনিং ডাইলেটস। ভেনাগল ওপেনিংটা একটু বড় হয়ে যায়, যখন ইন্সপিরেশন হয় তখন ভেনাগল ওপেনিংটা একটু বড় হয়ে যায়। যদি একটু বড় হয়ে যায় তাহলে ওই জায়গাটাতে ইজিলি একটু বেশি ব্লাড যাতায়াত করতে পারবে। তো যদি ভেনাগল ওপেনিংটা ডাইলেট হয়ে যায় তাহলে ইনফিরিয়র ভেনা ক্যাভার ডায়ামিটারটা একটু বড় হয়ে যাবে, দেন বেশি ব্লাড রাইট অ্যাট্রিয়ামে ড্রেইন করবে। তাহলে ডায়াফ্রামের ইফেক্ট অফ কন্ট্রাকশন, ডায়াফ্রামের যেই ভেনাগল ওপেনিং আছে সেখানে যদি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে তাহলে সেটা একটু ডায়ালেট হবে এবং ব্লাড ইন্টার্স দ্য রাইট অ্যাট্রিয়াম। ইনফিরিয়র ভেনা ক্যাভা যে ব্লাড ক্যারি করে সেইটা রাইট অ্যাট্রিয়ামে একটু বেশি ব্লাড ড্রেইন করতে পারবে। এখন আমরা দেখি যে ইসোফেজিয়াল ওপেনিং বলতে, ইসোফেজিয়াল ওপেনিং এর আসলে সাইট কোথায়, দেন ইসোফেজিয়াল ওপেনিং কি কি স্ট্রাকচার পাস করে, এরা দেখতে কেমন। ইসোফেজিয়াল ওপেনিংটা মূলত হচ্ছে থোরাসিক 10 রিজিয়ন অবস্থান করে, 10 thoracic vertebra, যেটা আমরা ট্রিক্সের সময় বলেছি যে BOAT বোর্ড 8, 10, 12, অর্থাৎ ভেনা ক্যাভা, ইসোফেজিয়াল এন্ড অ্যাওর্টিক 8, 10, 12, অর্থাৎ thoracic 8, thoracic 10, thoracic 12। ওকে, ইসোফেজিয়াল ওপেনিং হচ্ছে thoracic
10 রিজনে অবস্থান করে এবং এটা শেপ হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ এবং কি কি স্ট্রাকচার পাস করে আমরা ইসোফেজিয়াল নাম দিয়ে বুঝতে পারতেছি যে এটা ইসোফেগাস পাস করবে মেইনলি। দেন এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার পাস করে, সেটা হচ্ছে anterior and posterior vagal trunk and left gastric artery। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে মেইনলি পাস করে ইসোফেগাস। দেন এর সাথে কিছু স্ট্রাকচার পাস করে, সেগুলো হচ্ছে anterior and posterior vagal trunk and left gastric artery। ওকে, আমরা এখন দেখি যে এটার ইফেক্টটা কি আসলে। যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে তখন আমরা ভেনা ক্যাভাল ওপেনিং এর ইফেক্ট দেখতে পেয়েছি এবং আমরা এখন ইসোফেজিয়াল ওপেনিং এর ইফেক্ট দেখতে পাবো, ইফেক্ট অফ কন্ট্রাকশন। তাহলে আমরা যদি দেখি তাহলে ইট প্রিভেন্ট রিগার্জিটেশন অফ ফুড, অর্থাৎ রিগার্জিটেশন মানে কি, অফ ফুড ফ্রম স্টোমাক টু দ্য ইসোফেগাস। অর্থাৎ স্টোমাকে আমরা একটা খাবার যখন খাই ইসোফেগাসের মাধ্যমে সেই খাবারটা স্টোমাকে যায়, এবং স্টোমাক থেকে খাবারটা রিটার্ন যাতে ইসোফেগাসে না আসতে পারে সেই জিনিসটা প্রিভেন্ট করে। অর্থাৎ এই ইন্সপিরেশনের ডায়াফ্রাম সেই জিনিসটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ এই ওপেনিংটা কনস্ট্রিক্ট হয়ে যায়। আমরা যেমন ভেনা ক্যাভাল ওপেনিং এ দেখছি ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে ভেনা ক্যাভাল ওপেনিংটা একটু ডাইলেট হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে উল্টা, এই ক্ষেত্রে ভেনা ক্যাভাল এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার ইসোফেজিয়াল ওপেনিংটা কনস্ট্রিক্ট করবে, যার কারণে ইসোফেগাসটা কনস্ট্রিক্ট করবে এবং স্টোমাক থেকে চাইলেই খাবারটা ইসোফেগাসে চলে আসতে পারবে না। ইসোফেগাসে আসা মানে সেই খাবারটা বমি, অর্থাৎ মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে না, অর্থাৎ স্টোমাকের খাবারটা স্টোমাকেই থাকবে, সেটা রিটার্ন করতে পারবে না, সেটা হচ্ছে যে ব্যাক হয়ে ইসোফেগাসে চলে আসতে পারবে না। সেই জিনিসটাকে প্রিভেন্ট করে ইন্সপিরেশনের সময়, সেই জিনিসটাকে প্রিভেন্ট করে ডায়াফ্রাম তার যেই ইসোফেজিয়াল ওপেনিং আছে সেই ওপেনিংটাকে কনস্ট্রিক্ট করে। দুটো ওপেনিং শেষ আমাদের, এখন আমরা অ্যাওর্টিক ওপেনিং দিয়ে আলোচনা করব। অ্যাওর্টিক ওপেনিং এর সিচুয়েশন হচ্ছে 12 থোরাসিক ভার্টেব্রা, 12 নম্বর থোরাসিক ভার্টেব্রা বরাবর অ্যাওর্টিক ওপেনিং অবস্থিত এবং এটা যদি আমরা শেপ দেখি, এটা দেখতে কেমন, একটা রাউন্ড শেপ এবং কি স্ট্রাকচার পাস করে এখানে মেইনলি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, থোরাসিক ডাক্ট এন্ড অ্যাজাগাস ভেইন। আমরা নাম দেখেই বুঝতে পারতেছি অ্যাওর্টা মানে অর্থাৎ অ্যাওর্টিক ওপেনিং, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, থোরাসিক ডাক্ট এন্ড অ্যাজাগাস ভেইন। আমরা এটাতে ইজিলি মনে রাখতে পারি, এতে এতে অ্যাওর্টিক ওপেনিং, এতে অ্যাওর্টা, এতে অ্যাবডোমিনাল অ্যাওর্টা এন্ড এতে অ্যাজাগাস ভেইন, আর হচ্ছে থোরাসিক ডাক্ট। এই তিনটা জিনিস অ্যাওর্টিক ওপেনিং দিয়ে পাস করে এবং এর যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে এখানে কোনো ইফেক্ট থাকে না, নো চেঞ্জ, অর্থাৎ অ্যাওর্টিক ওপেনিং এ কোনো চেঞ্জ পাওয়া যায় না যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে। ইন্সপিরেশনের সময় আমরা দেখেছি যে ভেনা ক্যাভাল এন্ড ইসোফেজিয়াল ওপেনিং এ একটা ডাইলেট হয়, একটা কন্ট্রাক্ট করে, কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই। এখন আমরা দেখি যে ডায়াফ্রাম নার্ভ সাপ্লাই, ডায়াফ্রাম মূলত দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে, মোটর নার্ভ সাপ্লাই এন্ড সেন্সরি নার্ভ সাপ্লাই। আমরা দেখি মোটর নার্ভ সাপ্লাই কে দেয় ডায়াফ্রামকে, মোটর নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ, and sensory nerve supply দেয় central part by phrenic nerve and peripheral part by lower 6 or 7 intercostal nerve। অর্থাৎ সেন্সরি সাপ্লাইটা দুটো পার্টে দেওয়া হয়, একটা হচ্ছে সেন্ট্রাল পার্ট এন্ড পেরিফেরাল পার্ট। সেন্ট্রাল পার্ট হচ্ছে ফ্রেনিক নার্ভ এন্ড পেরিফেরাল পার্ট হচ্ছে ফ্রেনিক নার্ভ এন্ড পেরিফেরাল পার্ট হচ্ছে লোয়ার 6 or 7 ইন্টারকস্টাল নার্ভ। এন্ড মোটর নার্ভ সাপ্লাই দিচ্ছে ফ্রেনিক নার্ভ। তো ফ্রেনিক নার্ভ একই সাথে মোটর সাপ্লাই দিচ্ছে এবং একই সাথে সেন্সরি সাপ্লাই দিতেছে। এখন আমরা দেখি ডায়াফ্রামের ব্লাড সাপ্লাই, অর্থাৎ ডায়াফ্রামকে কে ব্লাড সাপ্লাই করে, সেটা হচ্ছে যে ব্রাঞ্চ অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি, অর্থাৎ ইন্টারনাল থোরাসিক আর্টারি এন্ড ফিফথ or sixth posterior intercostal artery, 5 নম্বর অথবা 6 নম্বর posterior intercostal artery, then superior phrenic artery and inferior phrenic artery। ফ্রেনিক নার্ভ মোটর সাপ্লাই দিচ্ছে, সেন্সরি সাপ্লাই দিচ্ছে, সেই হিসাবে সেম নাম, ফ্রেনিক আর্টারি, সুপিরিয়র ফ্রেনিক আর্টারি, ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, যেগুলো হচ্ছে ডায়াফ্রামকে ব্লাড সাপ্লাই দিতেছে। এখন আমরা দেখবো অ্যাকশন অফ ডায়াফ্রাম, অর্থাৎ ডায়াফ্রামের মেইন ফাংশনটা কি। তো ডায়াফ্রাম ইজ কল্ড দ্য চিফ মাসেল অফ ইন্সপিরেশন। ডায়াফ্রামকে ইন্সপিরেশনের চিফ মাসেল বলা হয়, অর্থাৎ ইন্সপিরেশনের জন্য মেইন যে মাসেলটা দরকার সেটা বলা হচ্ছে ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম মেইন ফাংশন হচ্ছে ইন্সপিরেশন হেল্প করা। ইট ইজ কল্ড দ্য চিফ মাসেল অফ ইন্সপিরেশন। কেন এটাকে বলা হয় আমরা একটু দেখি। অন্য কোনো মাসেলকে কেন চিফ মাসেল অফ ইন্সপিরেশন বলা হয় না, শুধুমাত্র ডায়াফ্রামকে কেন বলা হয়। যদি দেখি, ইট ইনক্রিজ ভার্টিক্যাল ডায়ামিটার, এইটা ভার্টিক্যাল ডায়ামিটার ইনক্রিজ করে, তো উপরে নিচে, উপরে এবং নিচে যেটুকু যে লেন্থ, এই ডায়ামিটার বা লেন্থ, এই জিনিসটাকে সে আরেকটু ইনক্রিজ করে, অর্থাৎ ভার্টিক্যাল ডায়ামিটার বড় করে। ইট ইনক্রিজ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সামনে পিছে এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার, অর্থাৎ সে তিনটা ডায়ামিটারকে ইনক্রিজ করতেছে যাতে অনেক বেশি স্পেস নিতে পারি আমরা, যাতে লাংসটাকে ফিল আপ করতে পারি
এয়ার দ্বারা, সেই জন্য সে ভার্টিক্যাল ডায়ামিটার এন্ড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ড ট্রান্সভার ডায়ামিটার তিনটা ডায়ামিটারকেই সে ইনক্রিজ করতে পারতেছে কন্ট্রাকশনের মাধ্যমে। কখন? যখন ইন্সপিরেশন নেই আমরা, তো যখন আমরা নিঃশ্বাস নেই তখন আমরা বলি যে বুক ভরে নিঃশ্বাস নেওয়া, মানে হচ্ছে যে ভার্টিক্যাল ডায়ামিটার, চেস্টের ভার্টিক্যাল ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড ট্রান্সভার ডায়ামিটার তিনটা ডায়ামিটারকে সে ইনক্রিজ করতেছে। এজন্য আমরা বলতে পারতেছি যে চিফ মাসেল অফ ইন্সপিরেশন। আবার যদি আমরা দেখি when the diaphragm contract, কিভাবে এই কাজটা করে, যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে লোয়ার রিব আর ফিক্সড, লোয়ার রিবটা ফিক্সড হয়ে যায় এন্ড ভল্ট অফ ডায়াফ্রাম ইজ ডিসেন্ট। ভল্ট বলে ডায়াফ্রামের ডোম শেপ, তো এই জিনিসটাকে ডায়াফ্রাম ভল্ট বলে। এই জিনিসটা এরকম নিচের দিকে নেমে যায় এরকম, লোয়ার রিবটা ফিক্সড থাকে এন্ড the thorax increase and vertical diameter of the thorax is, যদি এটা নিচের দিকে নেমে যায় তাহলে ভার্টিক্যাল ডায়ামিটার ইনক্রিজ করে। আমি যদি চিন্তা করি এইটা হচ্ছে যে একটা লাইন চিন্তা করি, এইটুক ডায়ামিটার থেকে এইটুকু ডায়ামিটার অবশ্যই বেশি হবে, কারণ এটা হচ্ছে ডোম শেপ। এরকম যখন বলটা নিচের দিকে নেমে যাবে তখন এরকম একটু ফ্ল্যাটের মতো হয়ে যাবে, তখন এই যে ভার্টিক্যাল যে ডায়ামিটার সেই ডায়ামিটারটা ইনক্রিজ করবে। সেটাই বলতেছে ভার্টিক্যাল ডায়ামিটার অফ থোরাক্স ইনক্রিজেস, আপার অ্যাবডোমিনাল ভিসেরা আর ডিসপ্লেসড। এই অ্যাবডোমিনাল যে ভিসেরা গুলো আছে সেগুলো একটু প্রেসার পড়বে, কারণ ডায়াফ্রামটা নিচের দিকে ডিসেন্ড করতেছে, অ্যাবডোমিনাল একটু প্রেসার পড়বে এন্ড সেই প্রেসারটা অ্যান্টেরিয়র ওয়ালে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে ফরওয়ার্ড হবে, যার কারণে হচ্ছে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ করবে। Then when the limbs of bulging is reached, limit of bulging is reached, central tendon become fixed. On further contraction, lower ribs are elevated. তখন lower ribsটা যখন যেই lower ribsটা fixed হয়ে গেছিল, সেই lower ribsটা একটু elevated করবে, the anterior posterior and transverse diameter of thorax are increased. আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তার আগে আমরা একটু ডেভেলপমেন্টটা দেখে নেই। ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম, ডায়াফ্রাম মূলত কয়েকটা সোর্স থেকে ডেভেলপমেন্ট হয়। সোর্স অফ ডেভেলপমেন্ট, কিছু কিছু সোর্স থেকে ডায়াফ্রামটা আসে, মূলত মেইনলি হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম ফর্মস দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। আমরা জানি যে ডায়াফ্রাম একটা পার্ট হচ্ছে সেন্ট্রাল টেন্ডন, যেটা ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। আমরা সেপ্টাম ট্রান্সভার্সাম কি, এই জিনিসগুলো আমরা এমব্রিওলজিতে পড়বো ইনশাআল্লাহ। তো আমরা এখানে জাস্ট জেনে রাখি যে সেপ্টাম ট্রান্সভার্সাম একটা জিনিস আছে, একটা পার্ট আছে, একটা সোর্স আছে, যেখান থেকে যে জিনিসটা সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম ফর্ম করতেছে। দেন টু উরোপেরিটোনিয়াল মেমব্রেন, যেটা ফর্ম করতেছে লার্জ পোর্শন অফ ডায়াফ্রাম, বড় যে পোর্শনটা, অন্য যে পোর্শন আছে সেটা তৈরি করতেছে। ল্যাটারাল এন্ড ডরসাল বডি ওয়াল ফর্মস দ্য মাসকুলার কম্পোনেন্ট, ডায়াফ্রামের যে মাসকুলার কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ল্যাটারাল এন্ড ডরসাল বডি ওয়াল তৈরি করতেছে। এন্ড ডরসাল মেসেঞ্জার অফ দ্য ইসোফেগাস, যেটা ফর্ম দ্য ক্রুরা অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম ক্রুরা কি দেখেছি অলরেডি, সেই ক্রুরা তৈরি করতেছে ডরসাল মেসেঞ্জার অফ দ্য ইসোফেগাস। তো চলো আমরা ডায়াফ্রাম কিভাবে কাজ করে, এটাকে কেন ডায়াফ্রামকে প্রিন্সিপাল মাসল অফ ইন্সপিরেশন বলা হয়, আমরা সেই জিনিসটা একটু ভিডিওর মাধ্যমে দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে ডায়াফ্রামের এই যে ডায়াফ্রামের উপর নিচ হতেছে, এই যে নিচে নামতেছে, তার মানে এই যে ভার্টিক্যাল ডায়ামিটারটা সে ইনক্রিজ করতেছে কন্ট্রাকশনের মাধ্যমে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয় তখন নিচের দিকে নামতেছে, ভার্টিক্যাল ডায়ামিটার ইনক্রিজ করতেছে। প্রেসারটা ওভারলোড, প্রেসারটা যখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যাচ্ছে তখন এই যে লোয়ার লিপসটা এলিভেটেড হইতেছে। তুমি লিপসের দিকে এই যে এটা নামতেছে নিচের দিকে, and এই যে রিপস গুলো এলিভেটেড হইতেছে। এখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে, এটা কন্ট্রাকশনের কারণে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়তেছে এন্ড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে এবং ট্রান্সভার্স ডায়ামিটার বাড়তেছে। আমরা রিপসে জানি পাক হ্যান্ডেল মুভমেন্ট, পাকেল হ্যান্ডেল মুভমেন্ট আছে, সেই মুভমেন্টের কারণে ভার্টিক্যাল এন্ড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে। আর ডায়াফ্রাম নিচের দিকে নামার কারণে, কন্ট্রাক্ট হওয়ার কারণে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়তেছে। আমরা সুন্দর করে দেখতে পারতেছি যে ডায়াফ্রাম কিভাবে কাজ করতেছে, কি রকম এমসিকিউ আসতে পারে, তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে ডায়াফ্রাম থেকে কি ধরনের এমসিকিউ প্রফে আসতে পারে। স্ট্রাকচার পাসিং থ্রু অ্যাওর্টিক ওপেনিং, আমরা অলরেডি কোন ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে সেটা জেনে ফেলেছি। তো আমরা এখন ট্রু ফলস মিলাবো। ইনফিরো ভেনা কেবল না, এটা ভেনা কেবল ওপেনিং দিয়ে পাস করে, এটা অ্যাওর্টিক ওপেনিং দিয়ে পাস করে না, সুতরাং এ ইজ ফলস। বি থোরাসিক ডাক্ট, হ্যাঁ থোরাসিক ডাক্ট অ্যাওর্টিক ওপেনিং দিয়ে পাস করে, সুতরাং এ ফলস, বি ট্রু। সি ইসোফেগাস, নো ইসোফেগাস ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করে, সুতরাং ইসোফেগাস অ্যাওর্টিক ওপেনিং দিয়ে পাস করবে না, সুতরাং এটা ফলস। ডি আর্চ অফ অ্যাওর্টা, এটা ট্রু ট্রু লাগলেও আসলে এটা ট্রু না, এটাও ফলস, কারণ শুধুমাত্র অ্যাবডোমিনাল অ্যাওর্টাই পাস করে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা ইজ এ পার্ট অফ আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা সুপিরিয়র সিস্টেমের একটা কন্টেন্ট, কিন্তু এইটা আর্চ অফ অ্যাওর্টা সরাসরি
তোমার হচ্ছে যে ওপেনিং দিয়ে পাস করে না, আর্চ অফ অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, দেন যেটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা যখন পাস করে তখন যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়। আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা যখন এমসিকিউ থাকবে তখন আমরা সেটা ট্রু দিব, কিন্তু আর্চ অফ অ্যাওর্টা ইজ ফলস, দেন এজাইগাস ভেইন ইট ইজ ট্রু। আমরা এতক্ষণ ডায়াফ্রামের অনেক থিওরি পড়লাম, ওপেনিং পড়লাম, কোথায় অবস্থিত সব কিছু পড়লাম। আমরা ডায়াফ্রাম কীভাবে কাজ করে একটা ভিডিও দেখলাম এবং একটা এমসিকিউ সলভ করলাম। এখন আমরা একটু হিউম্যান বিংস অর্থাৎ একটা মানবদেহের মধ্যে ডায়াফ্রামটা কীভাবে থাকে, কোথায় থাকে সেটা একটু যদি দেখার চেষ্টা করি তাহলে খুবই ভালো হবে আমাদের জন্য, আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আমরা আগে অ্যাড করে দেই শুরুতে মাসেলগুলো, যদি আমি অ্যাড করে দিতে চাই, মাসেলগুলো আমি অ্যাড করে দিলাম। কারণ আমরা একটু একটু করে মাসেল আমরা বাইরে থেকে ভিতরের দিকে যাব, যেহেতু একটা ভিতরের অর্গান। আমরা যদি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, মাসেলগুলোকে আমরা একটু হাইড করে দিই। এখন এদের একটা অ্যাবডোমিনিস, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, রাইট লেফট, অনেকগুলো মাসেল। লিনিয়াল বাটাকে আমরা হাইড করে দিলাম। এই যে আমরা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দিস ইজ ডায়াফ্রাম। বডিতে ডায়াফ্রামটা এভাবে থাকে। যদি চারপাশ থেকে একটু দেখার চেষ্টা করি তাহলে এই যে মার্ক করা এটা ডায়াফ্রাম, যে সেন্ট্রাল টেন্ডনটা একটি ইয়েলো মার্ক কালার আমরা দেখতে পাচ্ছি। বা যে একটু পেন দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে এই যে সেন্ট্রাল টেন্ডনটা দেখা যাইতেছে, ওপেনিংগুলো দেখা যাইতেছে, যে বেনাকাবল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং। এই যে অ্যাওর্টিক ওপেনিংটা, এই যে যদি অ্যাওর্টিক ওপেনিংটা এভাবে দেখা যাচ্ছে না, অ্যাওর্টিক ওপেনিংটা আসলে এই যে অ্যাওর্টিক ওপেনিং, এই যে অ্যাওর্টিক ওপেনিং, দিস ইজ দ্য ডায়াফ্রাম। বডিতে ডায়াফ্রামটা ঠিক এভাবেই থাকে মানবদেহে। আমরা যদি ভালো করে দেখতে চাই, এই যে অ্যাবডোমিনের যে জিনিসগুলো আছে সেগুলোকে সে থোরাসিক রিজিয়ন থেকে আলাদা করে রাখে, পার্টিশন করে রাখে। ডায়াফ্রামটা বডিতে এভাবে মূলত থাকে। আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে যে ডায়াফ্রামের অনেক পার্টগুলো, এই যে অরিজিন, এই যে এখান থেকে অরিজিন হয়, যে সামনের দিকে স্টার্নামের সাথে লেগে আছে, এই যে স্টার্নামের সাথে লেগে আছে এখানে। দেন এই যে রিপসগুলোর সাথে লেগে আছে সুন্দর করে, এই যে ভার্টিব্রার সাথে লেগে আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।